হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইথ টিচিং এসসি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে লেকচার নাম্বার 40-তে গতিশক্তি বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা ব্যাপারটা বলে দিই তোমাদের যে আগে যে ক্লাসটা করেছিলাম, ধরো লেকচার নাম্বার 39-এ ওখানে তোমাদেরকে এইচপির ব্যাপারটা বলেছিলাম, 1 হর্স পাওয়ার ব্যাপারটা। ওই 550 এলবি মানে পাউন্ড সম্পন্ন একটা, ধরো প্রায় 550 পাউন্ড সম্পন্ন একটা ভরের যদি কোনো বস্তুকে আমি 1 ফুট উপরে তুলতে পারি 1 সেকেন্ডে, তখন তার ক্ষেত্রে যেটা ক্ষমতা হচ্ছে তখন আমি 1 HP বলেছিলাম। এবার তার ক্ষেত্রে ওই একটা জিনিস তোমরা মনে রাখবে, ওর সাথে একটু অ্যাড করে নেবে যে পরিমাণটা কত। ঠিক আছে, 1 HP সমান 746 ওয়াট। ওটা তোমরা আগের ক্লাসে একটু অ্যাড করে নেবে, এই পরিমাণটা তোমাদের কাজে লাগে। ঠিক আছে, যখন অঙ্ক করবে যে 1 HP হিসাবে যদি কোনো অঙ্কর প্রবলেমে দেওয়া থাকে, তখন অঙ্কটা ওয়াটটা যখন ক্যালকুলেশন করবে, মানে সেটাকে তো তোমাদেরকে ওয়াটে জানতে হবে কত ওয়াট হচ্ছে, তারপরে তোমরা ক্যালকুলেশন করতে হবে, সেই জন্য তখন অঙ্কর প্রবলেমে কাজে লাগবে। আচ্ছা, আজকে দেখো গতিশক্তির ব্যাপারটা। গতিশক্তি কি, ধরো আমরা যে পরিমাণ যে কার্যটা করছিলাম, ওই যে একটা বস্তুর ক্ষেত্রে কিছু পরিমাণ বল প্রয়োগ করে যখন বস্তুটা সরণ হচ্ছিল, সেই সরণ বস্তুর বল আর যে সরণটা ঘটছিল সেটার জন্য যে পরিমাণ কৃতকার্য হচ্ছিল, সেটার পরিমাণটাকে আমরা কার্য বলছিলাম, প্রযুক্ত বল আর সরণ। এবার ওই যে বল আর সরণটা হচ্ছে, সেই কৃতকার্যের পরিমাণটাকে আমরা ওটাকে গতিশক্তিতে কনভার্ট করতে পারি। এবার গতিশক্তির পরিমাণটা কী হবে, এবার গতিশক্তি এটা লিখব যে কোনো গতিশীল বস্তুর ওই যে পরিমাণ কার্যটা করে সেটাকে শক্তিতে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে কী হবে, কোনো গতিশীল বস্তুর গতির জন্য যে পরিমাণ শক্তি পায় তাকে গতিশক্তি বলে। গতিশক্তি হলো। এবার গতিশক্তির পরিমাপটা কী করবে, একটা ক্যালকুলেশনের ক্ষেত্রে ধরো এখানে আমি একটা এম ভরে কণা রাখছি। ঠিক আছে, মনে করে লিখো যে মনে করি এম ভরের কোনো বস্তু কণা ইউ বেগ নিয়ে চলছে। ইউ বেগ নিয়ে চলছে। ঠিক আছে, এবার ধরো ওই বস্তুটাকে আমি থামানোর চেষ্টা করছি একটা এফ বল প্রয়োগ করে। ঠিক আছে, আমি ওটাই লিখব, ধরো এর গতির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করে বস্তুটির মধ্যে মন্দন সৃষ্টি করা হলো। মানে বস্তুটাকে মন্দন মানে কি, তোমাদের বেগটা কমানো হচ্ছে। ঠিক আছে, ওইখানে গিয়ে যে থামানো হচ্ছে, তার মানে কি মন্দন সৃষ্টি করা হলো। ওই জন্য এবার ধরো আমি ও ক্ষেত্রে ধরে নিলাম যে ওই ক্ষেত্রে এ মন্দন সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ধরি এক্ষেত্রে এ মন্দন সৃষ্টি হলো। ঠিক আছে, এবার যদি এ মন্দন সৃষ্টি হয়,
এবার এ মন্দন সৃষ্টি হওয়ার মানে তুমি তো চেষ্টা করছো যে একটা বস্তুকে থামানো, তো সেখানে তুমি থামাতে যদি না পারো, বস্তুটা ধরো এস দূরত্ব গিয়ে থেমে গেল মন্দন সৃষ্টি করানো, এবং বস্তুটি এস দূরত্ব গিয়ে থেমে গেল। ঠিক আছে, এস দূরত্বে গিয়ে যখন থেমে গেল বস্তুটা, তাহলে এই ক্ষেত্রে কি করবে, যে প্রযুক্ত ওই যে বলটা হলো তার সরণটা গুণফল করবে। এবার আমার যে কৃতকার্য যে পরিমাণে করলাম, তাহলে বস্তু কোণা দ্বারা অতএব কৃতকার্য বল ইন্টু বিন্দুর সরণ। তার মানে কি এখানে কী হবে, এফ বল প্রয়োগ করা হয়েছে, আর এখানে কত সরণ করা হয়েছে, ইন্টু এস। ঠিক আছে, এস সরণ কেন, এস দূরত্ব গিয়ে বস্তুটা থেমেছে। থেমেছে মানে কি, এখানে অন্তিম বেগ কত, অন্তিম বেগ ধরো এটা ভি বলো, অন্তিম বেগ ভি। এবার আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি ভি সমান কি, মানে একটা ইকুয়েশন আছে ভি স্কোয়ার সমান, একমাত্রিক গতিক্ষেত্রে ইকুয়েশন ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস 2s বলতে পারি। এবার মন্দনের ক্ষেত্রে কী হবে, ইকুয়েশনটা কিন্তু দেখো মাইনাসে তখন কিন্তু হয়ে যাবে, মানে আমি যদি ইকুয়েশনটা বলি তাহলে মন্দনের ক্ষেত্রে কি ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2s। ঠিক আছে, এটা মন্দনের ক্ষেত্রে। এবার যখন আমি ইকুয়েশনটাকে ধরো এইখানে আমার মানটা বসাচ্ছি, ভি এর জায়গায় কী হচ্ছে 0, তার মানে 0 স্কোয়ার, ইউ বেগ নিয়ে যাচ্ছিলো, তাহলে আমি ওটাকে ইউই রাখলাম, ইউ স্কোয়ার মাইনাস ধরো 2as, এখানে পাওয়া গেল এ হচ্ছে মন্দন আর এস হচ্ছে যে দূরত্বটা অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে এস সমান যে দূরত্বটা অতিক্রম করে গিয়ে বস্তুটা গিয়ে থামলো, তখন সেক্ষেত্রে আমি কী পাচ্ছি, এস সমান কী পাওয়া যাচ্ছে, ইউ স্কোয়ার বাই আমার 2a পাওয়া গেল। এবার কৃতকার্য পরিমাণটা আমি কী বলেছিলাম, দেখো আগের ইকুয়েশনে এফ ইন্টু এস, তাহলে ডাব্লিউ সমান আমি কি বলতে পারি এফ ইন্টু এস। এবার এফের জায়গায় ধরো মানটা একটা আছে আগে থেকে দেওয়া আছে, এফের জায়গায় ধরো এম ভরে বস্তুর ক্ষেত্রে যদি এর মন্দন সৃষ্টি করে, তখন সেক্ষেত্রে যে বলটা হবে সেটা কি এম এ ইন্টু তার সাথে এসের মানটা কত হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a। ঠিক আছে, এফ ইন্টু এস, তাহলে আমার এটা যদি কেটে যায় তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে, হাফ এম ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ এম ইউ স্কোয়ারটি কী হলো, কৃতকার্যটা, ওই কৃতকার্যটা কী হচ্ছে বস্তুর মধ্যে, এটা কী হলো, তাহলে কি এই কৃতকার্যই, এই কার্যই বস্তুর মধ্যে গতিশক্তির উপরে সঞ্চিত হয়। ঠিক আছে, এই কার্যটাই বস্তুটার মধ্যে কিন্তু গতিশক্তির উপরে কিন্তু সঞ্চিত হয়। এটা বক্স করে রাখবে, কারণ এটা ম্যাথামেটিক্যাল প্রবলেমের সময় কাজে লাগবে তোমাদের। তাহলে এটাই কি হলো, এটা রৈখিক গতিশক্তি বলতে পারে এর মাত্রাকে, মানে এটাকে আমি ই বলতে পারি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, তাহলে এটা কি বলতে পারি, হাফ এম ইউ স্কোয়ার, বা এটাকে বলতে পারি হাফ এম ভি স্কোয়ার, তোমরা এটা নর্মালি জানতে, মানে হাফ ইন্টু ভর ইন্টু রৈখিক গতিবেগ এ স্কোয়ার, বাস। এই যে বলতে পারো যে এটার ক্ষেত্রে মাত্রা কী হবে, গতিশক্তির মাত্রা, মাত্রা এককটা কিন্তু যেটা কার্যের একক সেটাই কিন্তু গতিশক্তির একক। তাহলে তোমরা এখানে মাত্রাটা কি লিখবে, মাত্রা দেখো হাফের জন্য কোনো মাত্রার কোনো কন্ডিশন নেই, এখানে কার্যের যেটা নর্মালি মাত্রা সেটাই কিন্তু মাত্রা। যখন এম এর মাত্রা ইউ স্কোয়ার মাত্রা হচ্ছে, আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি, দেখো তাও এখানে আমার দেখিয়ে দিচ্ছি, তাহলে এম এর মাত্রা ইন্টু তার সাথে এল টি ইনভার্স তার স্কোয়ার,
তখন ওই হিসাব ধরে যদি করো তাহলে ml² t⁻², ঠিক আছে। তাহলে এই মাত্রাটা কিন্তু এখানে পাওয়া গেল তোমাদের, যদি এখানে ওই হিসাবটা ধরে করো। তেমন কি এটার ক্ষেত্রে l², মানে এটাকে যদি এরকম নর্মালি করো তাহলে m ডট গতিশক্তি মাত্রা। এরপর যেটা এখানে হচ্ছে দেখো, তোমাদের নর্মালি হয় কি কার্যশক্তির একটা উপপাদ্য আছে, ঠিক আছে। কার্যশক্তির কি উপপাদ্য, আর গতিশক্তিকে ভরবেগের রূপান্তর, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি গতিশক্তিকে ভরবেগের রূপান্তরটা দেখাই। গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক নেই, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক নির্ণয়। তাহলে এটা কি করবে, গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক নির্ণয়টা ধরো এখানে আমি একবারই করে দিচ্ছি। তাহলে ভরবেগ মানে কি, একটা m ভরের বস্তু ক্ষেত্রে, আচ্ছা লিখছি m ভরের বস্তু v গতিবেগ নিয়ে চললে ভরবেগ সমান কি m ইন্টু ভি। m ইন্টু ভিটা কি ভরবেগ। এবার যদি আমি এখানে দেখো ভরবেগের ক্যালকুলেশনে মেনলি কি আসছে, যদি ভরবেগ m ইন্টু ভি বলি তার মানে এটাকে আমি পি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কি বলতে পারি যে পি সমান, তাহলে পি সমান কি বলতে পারি mv, ঠিক আছে। এটা আমি কাজে লাগাতে পারি পি সমান mvটা। এবার গতিশক্তির ক্ষেত্রে আমি যদি বলি ই, ই সমান কি পেলাম হাফ mv², একটা বস্তুর ক্ষেত্রে। তাহলে আমি এবার ওই মানটাকে বসিয়ে দিচ্ছি এখানে। ধরো ই সমান কি হচ্ছে হাফ mv², বোথ সাইডে হাফ রেখে m গুণ করছি, তখন mv² ইন্টু আমার m বাই নিচে m, mm কেটে যেতে পারে। তাহলে ওপরে ধরে আমি করতে পারি m² v² বাই m, তাহলে এটি গেল হাফ mv তার স্কোয়ার বাই নিচে হচ্ছে m, তাহলে হচ্ছে হাফ p² বাই m। তাহলে এটাই হচ্ছে কি ই। তাহলে p² সমান কি হচ্ছে 2me, তাহলে p সমান কি হবে √2me। এটা তোমরা বক্স করে রেখে দেবে, কারণ এই ইকুয়েশনটা ম্যাথামেটিক্যাল প্রবলেমের জন্য কাজে লাগবে। এবার করবে কার্যশক্তির উপপাদ্য, ঠিক আছে। মানে কার্য যে শক্তিতে রূপান্তরিত হয় সেটা এখানে কাজে লাগাবে, ঠিক আছে। করবে কার্য শক্তি উপপাদ্য। কার্যশক্তি উপপাদ্য কি, m ভরে বস্তু বস্তুর ওপর F বল ক্রিয়া করলে যদি বস্তুর বেগ u থেকে
ভি হয় এবং ওই সময়ে বস্তু বলের অভিমুখে এস দূরত্ব অতিক্রম করে। তবে গতিশক্তি বৃদ্ধি কত হবে, কতটা পরিমাণ পাচ্ছে, হাফ এম দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এতটা পরিমাণ বৃদ্ধি পেল। এবার হাফ, ওই যে ফর্মুলাটা থেকে কি পেয়েছিলে যে হাফ এম, এই যে এরকম একটা ফর্মুলা ডাইরেক্ট আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার মাইনাস, আচ্ছা প্লাস 2s, আচ্ছা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কি 2s, এটা তোমরা পেয়েছিলে। তাহলে ওটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি ইন্টু 2as, তাহলে দেখো ঘুরে কি পাওয়া যাচ্ছে, এম এ ইন্টু এস, ঠিক আছে। তাহলে এটা কি পাওয়া গেল, এফ ইন্টু এস, তাহলে কি এটাই কি কৃতকার্য। তাহলে কি পাওয়া গেল যে কোনো বস্তু, আচ্ছা কোনো বস্তু ওপর বল কর্তৃক কৃতকার্য সমান কি বস্তুর গতিশক্তি বৃদ্ধি। তাহলে এই কন্ডিশনটা পেলে দেখো এই সাইডে কী হলো, অ্যাকচুয়াল জিনিসটা হলো কৃতকার্য, আর বাঁ সাইডে কি করেছিলাম আমি ক্যালকুলেশনটা ধরে দেখো গতিশক্তি বৃদ্ধি, ঠিক আছে। তাহলে ওটাই কি হয়ে গেলো এখানের সঙ্গে ইকুয়াল হয়ে গেলো, মানে কার্যটাই কী হচ্ছে গতিশক্তি বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে, ঠিক আছে। এই যে এই বস্তু যে কৃতকার্যের সঙ্গে বস্তু গতিশক্তি বৃদ্ধিটা সমান হচ্ছে, এটা কি বলা হচ্ছে কার্যশক্তি উপপাদ্য, ঠিক আছে। মানে যদি আমি বলি এটাকে যখন স্টেটমেন্টে লিখে দিচ্ছি তোমাদের, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্যই ওই বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। একে কার্যশক্তি উপপাদ্য বলে। ঠিক আছে, ওইটাই কি হচ্ছে যে কিছু পরিমাণ কৃতকার্যের বস্তু গতিশক্তি পরিবর্তনের সঙ্গে সমান হচ্ছে। তার মানে কি যে বস্তু একটা যদি গতিবেগটা যদি সুষম থাকে তার গতিশক্তি পরিবর্তনটা কী হবে না, ঠিক আছে। তার সেক্ষেত্রে কী হবে কৃতকার্যটা শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে কন্ডিশানগুলো এরকমভাবেই খাটবে তোমাদের, ঠিক আছে। যদি মনে করো কী হচ্ছে, আচ্ছা এই জিনিসটা একটু লিখে নেবে ওর সাথে, 1 নম্বর কন্ডিশন দিই। তার মানে কি বস্তু যদি গতিবেগ পরিবর্তন যদি না হয়, ঠিক আছে, গতিশক্তি মানে অ্যাকচুয়ালি মানে কি গতিবেগ কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কি গতিশক্তি পরিবর্তন হয় না, তার মানে কি কৃতকার্য অ্যাকচুয়ালি শূন্য হবে। এটা লিখে নেবে, যখন বস্তুর
আচ্ছা, যখন কোনো বস্তুর মানে কি ভিটার সঙ্গে কি হয়েছে, ইউটি সুষম গতিবেগ মানে কি আগে যা বেগ ছিল সেই বেগটাই আছে, মানে কোনো বেগের কোনো পরিবর্তন হয়নি। মানে বস্তু দ্রুতি বা গতিবেগ, এটা হচ্ছে কনক্লুশন, মানে এটাতে কি পাওয়া যাচ্ছে, সুষম থাকে তখন গতিশক্তি পরিবর্তন হয় না, ফলে কার্য শূন্য। ঠিক আছে, আর যদি ধরো গতিশক্তি হ্রাস পায়, এটাও লিখে রাখবে, কনক্লুশন কী পাওয়া যাচ্ছে, যদি গতিশক্তি হ্রাস পায় তাহলে বস্তুর ওপর, মানে যদি কমে যায়, আগে যা গতিশক্তি তার থেকে যদি কমে যায়, তার মানে কি বস্তুর উপর কৃতকার্যটা কী হয়ে যাবে, মাইনাসে চলে আসবে, তেমন নেগেটিভ হয়ে যাবে, বস্তুর ওপর কৃতকার্য নেগেটিভ হয়। মানে যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটা যদি ভি এর মানটা যদি কম হয়ে যায় তার মানে কিন্তু নেগেটিভ, তো সেক্ষেত্রে কী হবে, কৃতকার্য নেগেটিভ। আচ্ছা, লিখে দিচ্ছি, ঋণাত্মক হয়। ঠিক আছে, এতটা কী হচ্ছে, মাইনাস ভি নেগেটিভ। এবার তোমাদের দু ধরনের একটু প্রবলেম দেখায়, ম্যাথামেটিক্যাল প্রবলেম। ধরো কোশ্চেন ওয়ানে এখানে 1 কেজি ভর সম্পন্ন বস্তু গতিবেগ 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা, প্রযুক্ত বল এবং ওই পরিবর্তনের সময় বস্তুর ওপর কৃতকার্য কত। একবারে নর্মাল কোশ্চেন, ফর্মুলা কি আগে যেটা করলাম, কৃতকার্য মানে কি, আগের ফর্মুলাটা ওই কার্যশক্তি উপাদানটাকে কাজে লাগাবে। তাহলে এখানে কী হবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে কী হবে, হাফ ইন্টু 1 কেজি ভরা বস্তু ইন্টু 1 ভিয়ের জায়গায় কি 20 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে, হাফ ইন্টু, আচ্ছা হাফ ইন্টু আমি 1 করে দিচ্ছি, এটা হচ্ছে 400 মাইনাস হচ্ছে 25, তার মানে হাফ ইন্টু 375, মানে এখানে কন্ডিশনটা হচ্ছে 187.5 এত জুল। ঠিক আছে, তাহলে কি তোমরা এখান থেকে কত কার্য করতে হবে সেটা কিন্তু বেরিয়ে গেল তোমাদের। এরপর যদি বলো যে এক্ষেত্রে তোমাদের
প্রযুক্ত বলটা কত, তাহলে বল সমান কি এফ সমান এম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ কত, 1 কেজি ভরের বস্তু 20 মাইনাস 5 ইন্টু 5 সেকেন্ডে, তার মানে এটা হচ্ছে 5 3 15, তাহলে হচ্ছে 3 নিউটন। তাহলে 3 নিউটন বল প্রয়োগ করলে হচ্ছে প্রযুক্ত মানে বস্তুটা কি হবে, 5 থেকে 20 হয়ে গেলো প্রযুক্ত বল যেটা করেছিল, আর বস্তু দ্বারা কৃতকার্য কি 187.5 এত জুল। ঠিক আছে, তো এরকম ধরনের তোমাদের প্রবলেম থাকবে মোটামুটি, এগুলো এমন কিছু তোমাদের কঠিন নয় প্রবলেমগুলো। আর একটা তোমাদের ওই যেটা হয় কি, যদি কোনো বস্তুর ক্ষেত্রে ধরো এরকম যদি কোশ্চেন দেয়া থাকে যে একটা গতিশীল বস্তু একটা হালকা বস্তু, দুটো বস্তু আসছে, দুটোর ক্ষেত্রে গতিশক্তি সমান, কোন বস্তু ভরবেগ বেশি হবে? ঠিক আছে, দুটোর ক্ষেত্রে তোমাদেরকে সমান করতে হবে ক্ষেত্রে। আচ্ছা, কোশ্চেনটা আমি দিই, এই টাইপটা আমি একটু দেখিয়ে দিই। ধরো কোশ্চেন যদি একটি গতিশীল একটি ভারী ও হালকা বস্তুর গতিশক্তি সমান, কোন বস্তুর ভরবেগ বেশি হবে? কোন বস্তু ভরবেগ বেশি হবে সব থেকে? ধরো দুটো বস্তু, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমি যদি বলি যে যেটা ভারী বস্তু আছে, তাহলে আমি ধরলাম যে M1 ভরের বস্তুটা M2 থেকে ভারী। ঠিক আছে, এবার M1 ভরের বস্তুটা যে বেগ নিয়ে যাচ্ছে সেটা আমি ধরলাম M1 ভরের বস্তুর ক্ষেত্রে V1 বেগ নিয়েছে, M1 ভরের বস্তু V1 বেগ নিয়ে গতিশীল। ঠিক আছে, আর M2 ভরের বস্তু একইভাবে V2 গতিবেগ নিয়ে গতিশীল। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি দুটো বস্তু, তাহলে প্রথম বস্তুটার ক্ষেত্রে গতিশক্তি কত হবে, হাফ M V1 স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে কী হবে, হাফ M2 V2 স্কোয়ার। দুটো পেলাম। এ বলছে এক্ষেত্রে বলছে দুটো গতিশক্তি কিন্তু সমান হয়ে যাবে, তাহলে দুটো গতিশক্তি আমি সমান করলাম। গতিশক্তি সমান হয় তাহলে আমি V1 স্কোয়ার সমান কত পাচ্ছি, দেখো M2 V2 স্কোয়ার বাই M1 আমি এটা পেলাম। তাহলে V1 সমান কী পাচ্ছি, রুট ওভার অফ M2 V2 স্কোয়ার বাই M1। তার মানে কি V2টা বেরিয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার অফ M2 বাই M1, আর V2টা আগে বেরিয়ে গেল। এবারে ধরো ভারী বস্তু ক্ষেত্রে ভরবেগ, ভারী বস্তু ক্ষেত্রে ভরবেগটা কী হবে, ধরো এক্ষেত্রে ভারী বস্তুর ভরবেগটা থাকছে P1, এটা সমান কি M1 V1, আর হালকা বস্তু যেটা সেটা কি M2 V2। P1 বাই P2 সমান কি আছে, এটা করো, তাহলে এটা সমান কি পাওয়া যাচ্ছে, P1 বাই P2 যদি আমি করি তাহলে M1 বাই এইখানে M2 V2, এইখানে V1 এর জায়গায় পুরো মানটা আমি বসিয়ে দিচ্ছি, M2 বাই M1 V2, তাহলে V2 কেটে গেল আমার। ঠিক আছে, মানটা তাহলে আলটিমেট কত আসছে, এখানে V2 এখানে V2 কেটে গেল, তাহলে আর রুট ওভার M1 এখানে কি হচ্ছে M1, আর নিচে ধরো আমি সাজিয়ে নিচ্ছি রুট ওভার M1, আর উপরে আছে রুট ওভার M2, আর নিচে হচ্ছে M2। তাহলে একটা করে রুটের ভেতর প্রথমে আছে M1 হয়ে গেল, আর নিচে কি হবে একটা রুটের ভেতর M2 হয়ে গেল। নিচে M2 মানে রুট ওভার একটা M2 মানে কি, নর্মালি একটা M2 মানে কি, এখানে M2 মানে কি রুট ওভার M2 ইন্টু রুট ওভার M2,
তার মানে ওই জন্যই দুটোকে আমি কাটতে পারলাম। তাহলে অ্যাকচুয়ালি কী হলো যে এইখানে জিনিসটা আসছে তোমাদের, আচ্ছা এইখানে একটা জিনিস দেখবে, M1 ভরের যেটা আছে আর M2 ভরের ক্ষেত্রে উপরের কন্ডিশনটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তোমাদের, যে ওপরে M1 আর নিচে কিন্তু এখানে M2 আছে। তাহলে এইখানে M1টা রুটের ভেতর চলে যাচ্ছে। এবার রুটের ভেতর যখন আমি মানে P1/P2 করেছি, তাহলে ওপরে দেখো M2টা ওপরে কিন্তু রুট ওভার M2 রয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এখানে রুটের ভেতর, এখানে কিন্তু নিচে রুটের ভেতর যে M2টা আছে, এই M2টা কিন্তু নিচে যদি কেটে যায়, কাটাকুটি হয়ে যায়, নিচে কিন্তু রুট ওভার M2 হয়ে যাবে। আর ওপরে দেখো যে কন্ডিশনটা আছে, নিচে যদি M1 থাকে তাহলে ওই M1টা কিন্তু ওপরে কেটে রুট ওভার M1 হয়ে যাবে। তার মানে আলটিমেট হিসাবটা যেটা, রুট ওভার M1/M2, এই কন্ডিশনটা এলো। তার মানে কি M1 আবার M2 থেকে বড়, তাহলে কী হবে P1টাও P2 থেকে বেশি হবে। তার মানে কি ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর থেকে বেশি হবে, ঠিক আছে। এইটা তোমাদের করে রাখবো। এবার তোমাদের নেক্সট ক্লাসে অন্য যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করবো।